हेलो एंड वेलकम टू डब्ल्यूबीपीएससी वाला। तो তোমরা জানো যে আমরা একটা ডব্লিউবিপি কেপির সিরিজ চালাচ্ছি। সেই সিরিজটা আপ টু মেডিয়েভাল হিস্ট্রি অবধি করেছি। এবার নেক্সট এগিয়ে যাব। তার সঙ্গে তোমাদেরকে বলে দিই ডব্লিউবিপিএসসি ওয়ালাতে এক্সক্লুসিভ পেড ব্যাচ চলে এসছে, আর আমাদের আরেকটা এসএসসি অ্যাচিভার্স ব্যাচও চলে এসছে আমাদের অ্যাপের মধ্যে। সেটা এখানে লিস্ট করা নেই, কিন্তু তোমরা দেখতে পারো। তার পাশাপাশি আমাদের অফলাইন সেন্টারেও ক্লাস হচ্ছে, বা এই সমস্ত দুরন্ত এক্সপ্রেস 2.0 চলে এসছে। তো সেটা সব কিছু রয়েছে এখানে দেখতে পারো। আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হয়েছে আমাদের কমপ্লিট মডার্ন হিস্ট্রি এমসিকিউ। এইটা আজকে আমরা শেষ করব। আর তার আগে আমরা নিশ্চয়ই তোমরা মেডিয়েভাল এনসিয়েন্ট পেয়ে গেছো, তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে কী করে পড়তে পাবে। আচ্ছা, এই ভিডিও কোথায় পাবে? তো ভিডিও পাবে তোমরা ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। বাকি সমস্ত ব্যাচেস বা সমস্ত কিছু চলছে, সেখান থেকে পড়াশোনা করো। এক্সামের ডেট দিলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে আমাদেরই অ্যাপের মধ্যে ডব্লিউবিপি কেপির একটা ব্যাচ চলে এসছে। তো ব্যাচ থাকবে। এখানে কি দেখতে পাচ্ছ, কমপ্লিট মডার্ন হিস্ট্রি এমসিকিউ থাকবে। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। কোশ্চেন বলছে দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু কাম টু ইন্ডিয়া ওয়্যার। সর্বপ্রথম প্রথম ইউরোপিয়ান যারা ভারতের আসেন তারা কে? তো এইখানে যদি একটু মেডিয়েভাল হিস্ট্রি পড়ে থাকো তো তোমরা জানো যে 1492 ঘটনা, 1492-তে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকাকে ডিসকভার করেছিল। আর এইদিকে 1498-এ ভাস্কো ডি গামা এসে কালিকাটে ল্যান্ড করে। কোথায় ল্যান্ড করে? কালিকাটে ল্যান্ড করেছে। আর সেইটা ছিল 1498-এ। তো ভাস্কো ডি গামা যে ছিল একজন পর্তুগিজ ছিল। কে ছিল? পর্তুগিজ। আর এসে ডিসকভার করেছে কি? কোথায়কার ডিসকভার করলো? তো বলবে আমাদের ইন্ডিয়া ডিসকভার করেছে। ঠিক, ইন্ডিয়ার ট্রেড রুট বলতে পারো, কি বলতে পারো তোমরা, আমাদের যে প্রথম ইউরোপিয়ান যারা আমাদের দেশে এসছে ওটা কি হয়ে গেল? তো বলবে এটা ব্রিটিশ না, কিন্তু পর্তুগিজ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল পর্তুগিজ। তো সবচেয়ে আগে পর্তুগিজ ভারতে এসছে। তারপরে যদি জানতে চাও যে কে কোন সিকোয়েন্সে এসছে, তো এটার একটা ট্রিক, PDEDF এই সিকোয়েন্সে এসছে, PDEDF। এবার এখানে পির ক্ষেত্রে পর্তুগিজ, ডি ক্ষেত্রে ডাচ এসছে, তারপরে ই ক্ষেত্রে ইংলিশ, তারপরে ড্যানিশ, আর এইদিকে ফ্রেঞ্চ। এই ক্রোনোলজিতে আমাদের দেশে এরা এসেছিল। ঠিক, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। টিপু সুলতান ওয়াজ নোন এজ দ্য লায়ন অফ ড্যাশ। টিপু সুলতানকে কোথায়কার লায়ন বলা হতো বা টাইগার অফ বলা হতো? শুধু লায়নই না, কেন লায়ন বলবো, এখানে আরও একটা টাইগার অফও বলা হয়, তাই টাইগারের অপশনটা মনে রাখতে হবে। ঠিক, তো দেখো টিপু সুলতান ব্যাপারটা এরকম যে হায়দার আলীর ছেলে নাম ছিল টিপু সুলতান। আর টিপু সুলতানের যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে। আর সেই যুদ্ধটাকে আমরা বলি অ্যাংলো মাইসোর ওয়ার। অ্যাংলো মাইসোর ওয়ার। ঠিক, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক ছেড়ে যাব যে কটি অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল, কটা অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল। আর সেই অ্যাংলো মাইসোর যুদ্ধ যে হয় কোন ইয়ারে হয়েছিল সেটাও তোমাদেরকে জানতে হবে। কটা অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল সেটা জানতে। এবার অপশানের মানে ডিসকাশনে তোমরা অ্যান্সার তো অবশ্যই পেয়ে গেছো। তো এখানে কি দেখা যাচ্ছে? মাইসোর হয়ে যাবে। কোথায় হয়ে যাবে? মাইসোরের ক্ষেত্রে টাইগার অফ মাইসোর। বা এই টিপু সুলতানকেও আমরা বলতাম সিটিজেন টিপু, বলা হতো যে সিটিজেন টিপু। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে খুব ভালো, রকেট পায়োনিয়ার করেছিল বা রকেট আনার চেষ্টা করেছিল ইন্ডিয়াতে। ঠিক, লিবার্টি ট্রি
উইথ দ্য হেল্প অফ ফ্রান্স শুরু করে, আর একটা ক্লাব শুরু করেছিল জ্যাকোবিন ক্লাব। তো এই সমস্ত কাজ কে করেছিল? টিপু সুলতান। আরও একটা হোমওয়ার্ক দিবাবু, হোমওয়ার্ক সবসময় থাকবে, তাহলে তো প্র্যাকটিসটা হবে। তো হোমওয়ার্ক এখানে এটা থাকছে যে টিপু সুলতান ডাইড ইন, কবে মৃত্যু হয়। আর টিপু সুলতানের মাইসোরের, এই যে মাইসোরের কথা শুনছি, সেই মাইসোরের রাজধানী কি ছিল, ক্যাপিটাল কি ছিল। এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে, কোথায়, কমেন্টে আমাকে জানাবে তোমরা, কমেন্টে আমি জানতে চাই। ঠিক, ব্যাটেল অফ পলাশি, এটা সবাই আমরা বেঙ্গলবাসী, ব্যাটেল অফ পলাশি, আর এটা আমরা সবাই বেঙ্গলবাসী, এটার অ্যান্সার জানতে পারবো। ঠিক, তো কি বলছে, পলাশির যুদ্ধ কবে হয়েছিল ভাই? তো এইখানে অপশন দেখো 1757, 1757 জুন মাসে হয়েছিল। দেখো পলাশির যে যুদ্ধ হয় সেখানে মেন ইম্পর্টেন্ট রোল তো হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা ভার্সেস রবার্ট ক্লাইভ। সিরাজউদ্দৌলা ভার্সেস রবার্ট ক্লাইভ। সিরাজউদ্দৌলা আমাদের বেঙ্গলের নবাব, আর এই দিকে রবার্ট ক্লাইভ এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়, কথাকার হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়। এইখানে মেন গেমটা খেলেছে রবার্ট ক্লাইভ, ও সেটিং করে নিয়েছে, রবার্ট ক্লাইভ সেটিং করে নিয়েছিল কার সাথে? তো বলবে সেটিং করে নিয়েছিল মীর জাফরের সাথে, আর সেইখানে এরা মেরে দেয় সিরাজউদ্দৌলাকে, আর তারপরে আলটিমেটলি এরা যুদ্ধটা জিতে যায়। ঠিক, তো যদি বলে পলাশির যুদ্ধের পর কে নবাব হলো বেঙ্গলের, আমি প্রশ্ন দিয়েছি হু বিকেম the Nawab of Bengal after Battle of Plassey, প্লাসি বলেছে না, হ্যাঁ, আফটার ব্যাটেল অফ প্লাসি। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট হোমওয়ার্কের লাইন লাগিয়ে দেবো এই টপিক থেকে। হু ওয়াজ দ্য নবাব of Bengal during Battle of Buxar। বক্সারের যুদ্ধের সময় কে নবাব ছিল? বক্সারের যুদ্ধের সময় কে নবাব ছিল? নেক্সট, বক্সারের যুদ্ধের পর, বক্সারের ওয়ারের পর একটি চুক্তি বা ট্রিটি সাইন করা হয়, সেই ট্রিটি বা চুক্তি নাম কি ছিল? সেই ট্রিটি বা চুক্তি নাম কি ছিল আর কোন বছরে সাইন হয়েছে, এটা মনে রাখতে হবে। ঠিক, এইদিকে বক্সারে ডিউরিং বক্সার ওয়ার ব্রিটিশকে কে লিড করছে? ব্রিটিশ ওয়াজ লেড বাই, ব্রিটিশকে কে লিড করছে, এটা হলো প্রশ্ন। ঠিক, এই তো কোশ্চেন এসে গেছে বক্সার নিয়ে, তো সেটা আমরা বলিনি। কোশ্চেন বলছে যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? তো বলবে 1764-এ হয়েছিল। কবে হয়েছিল? 1764-এ। আর এই বক্সারের যুদ্ধের পর সমস্ত দিওয়ানি রাইটস নিয়ে নিল কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত দিওয়ানি রাইটস কেড়ে নিল। কোন বছরে প্রশ্ন দেবে? তো 64 ঠিক +1 করে দেবে, সেটার ক্ষেত্রে হয়ে যাবে আমাদের অ্যান্সার 1765। 1765-এ সমস্ত দিওয়ানি রাইটসগুলো কেড়ে নিল কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কে করে নিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক, আর বাকি বক্সারের যুদ্ধ কার সাথে হয়েছিল? তো দেখবে এখানে মীর কাসিম প্লাস
সুজাউদ্দৌলা প্লাস শাহ আলম টু, এরা মিলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে লড়াই করছে। ইসিআই কেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি। ঠিক, চলো নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, যেটা 1828 সালে ফাউন্ড করা হয়। ব্রহ্ম সমাজ যেটা 1828 সালে ফাউন্ড করা হয়, সেটা কে ফাউন্ড করেছিল? তোমরা বলবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের ফেমাস রাজা রাম মোহন রয়। কি হয়ে যাবে? রাজা রাম মোহন রয়। ঠিক, আচ্ছা, এই যে রাজা রাম মোহন রয় ফাউন্ড করেন, তোমাকে বলবো যে ইনি ফাউন্ড করেছিলেন হিন্দু কলেজ, হিন্দু কলেজ ফাউন্ড করেছিলেন, বেদান্ত কলেজ ফাউন্ড করেছিলেন। তোমাদের জন্য হোমওয়ার্ক যে কোন ইয়ারে এই কলেজগুলো ফাউন্ড হয়েছে। ইনি মিলে উইলিয়াম বেন্টিং এর সাথে মিলে অ্যাবলিশন অফ সতী, অ্যাবলিশন অফ সতীর জন্য লড়াই করেছিল উইথ উইলিয়াম বেন্টিক, উইলিয়াম বেন্টিক। আর উইলিয়াম বেন্টিক যে ছিল আমাদের দেশের, উইলিয়াম বেন্টিক যে ছিল আমাদের দেশের তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, পরবর্তীকাল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। তো এই পয়েন্টটা খুবই ভালো, এখানে কেন নোট করে দেওয়া যায় না? চলো নোট করে দেওয়া যাক। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের প্রথম গভর্নর জেনারেল আর লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক, চলো কিছু হোমওয়ার্ক দেওয়া যাক। হোমওয়ার্ক আসবে কি? তো হোমওয়ার্ক কি আসবে? ধরো আমি লিখে দিচ্ছি, তৎবোধিনী পত্রিকা কে ফাউন্ড করেছিল? ঠিক, ফরওয়ার্ড ব্লক কে ফাউন্ড করেছিল? এটা হলো তোমাদের কোশ্চেন, এটা হলো আমাদের কোশ্চেন হোমওয়ার্কের জন্য, অবশ্যই লিখে নেবে। ঠিক, আর কিছু মাথায় আসলে লেখা দেওয়া যাক। এই সমস্ত তো হয়ে গেছে। পুনা সার্বজনিক সভা কে ফাউন্ড করেছে আর কোন ইয়ারে ফাউন্ড হয়েছে, এটাও তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়। তোমাদের এক্সামে এই ছোট ছোট কোশ্চেনগুলোই আসে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আর্য সমাজ? তো এইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজকে ফাউন্ড করেছিলেন দয়ানন্দ সরস্বতী। ঠিক, আচ্ছা, কোন ইয়ারে এটা ফাউন্ড হয়? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দয়ানন্দ সরস্বতী একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন গো ব্যাক টু বেদাস, মানে বেদের দিকে যাও আবার, গো ব্যাক টু বেদাস। তো এটা কে বলেছিল? দয়ানন্দ সরস্বতী। ঠিক, ক্লিয়ার? কোন ইয়ারে ফাউন্ড হয়েছিল আর্য সমাজ, এটা তোমাদেরকে বলতে হবে। নেক্সট, ইন উইচ কোশ্চেন বলছে, ইন উইচ অফ দ্য ফলোইং সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড জর্জ ইউল বিকেম দ্য প্রেসিডেন্ট ইন 1888 সাল? 1888-এ কোন সেশনে জর্জ ইউল প্রেসিডেন্ট হয়েছিল? দেখো জর্জ ইউল, দেখো ফার্স্ট ব্রিটিশ বা ফার্স্ট ইউরোপিয়ান, ফার্স্ট ব্রিটিশ or European to be যে প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিল অফ কার? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এটা হয়ে যাবে জর্জ ইউল। ঠিক, আচ্ছা, এইদিকে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে এলাহাবাদ। কি হয়ে যাবে? এলাহাবাদ।
এলাহাবাদ সেশন অফ 1888 উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। দেখো আগে সেশন হয় বম্বে, তারপরে ক্যালকাটা, তারপরে মাদ্রাস, মাদ্রাসের পর মাদ্রাসে বদরুদ্দিন তৈয়বজি, তারপরে তোমার হয়ে যাবে নেক্সট এলাহাবাদ। কোথায় হয়ে যাবে? এলাহাবাদ। ক্লিয়ার? তো এইখানে দেখো আইএনসি নিয়ে যদি আলোচনা হয় তো অনেক কিছুই বলা যায়। আইএনসি নিয়ে যদি আলোচনা হয় তো অনেক কিছু এখানে বলা যেতে পারে। এবার আইএনসির গঠন কবে হয় সেটা একটা প্রশ্ন হতে পারে। তো আইএনসির গঠন যদি জিজ্ঞেস করে তোমরা কি বলবে? সেটার ক্ষেত্রে বলে দেবে 1885। কি বলবে? 1885। 1885 হয়ে যাবে। আচ্ছা নেক্সট এখানে লিখে দিই আইএনসির গঠন। আইএনসি ওয়াজ ফর্মড ইন 1885। আর 1885 যে ফর্ম হয় সেটা সেশনটা হয়েছিল কোথায়? তো বলবে সেশনটা হয়েছিল বম্বেতে। কোথায় হয়েছিল? বম্বেতে। সেশন হয়েছিল তোমার বম্বেতে, এই সেশনটা হয়েছে। নেক্সট তখন ফার্স্ট প্রেসিডেন্টকে, তো বলে দেবে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি। আর তোমাদের খুবই প্রশ্নটা দেয় ফাউন্ডার নিয়ে, কে স্থাপিত করেছিল? তো বলবে অ্যালান অক্টেভিয়ান হিউম। এও হিউম। এও হিউম ছিল। কে ছিল? এও হুম। ঠিক? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1947 সালে ভারতে যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, বল্লভভাই পটেল, নাকি জওয়াহরলাল নেহরু, নাকি জে.বি. কৃপলানি? তো দেখো আমাদের দেশ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় 47-এ, আর তার আগে 1946-এ একটি সেশন হয়, সেটাকে বলা হয় মেরঠ সেশন। মেরঠ সেশন অফ আইএনসি। আর মেরঠ সেশন অফ আইএনসিতে তখন প্রেসিডেন্ট হিসাবে কে ছিল? তো বলে প্রেসিডেন্ট ছিল জে.বি. কৃপলানি। কৃপলানি। জে.বি. কৃপলানি তখন দেশে মানে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। এটা হয়ে যাবে আমাদের অপশন ডি। আমি আরো একটা প্রশ্ন দিয়ে দিই, when was পূর্ণ স্বরাজ announced by আইএনসি? আইএনসির কোন সেশনে বা কোন বছরে পূর্ণ স্বরাজ বলে অ্যানাউন্স করা হয়েছিল? আমাদের ফার্স্ট স্বাধীনতা দিবস কবে সেলিব্রেট করা হয়? ইন্ডিপেন্ডেন্স ডে কোন দিনে বিফোর ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করা হয়? মানে আমরা যখন স্বাধীন হইনি তখনই, সেটা কবে সেলিব্রেট করা হয়? এটা প্রশ্নটা রইল। ঠিক? এই প্রশ্নটা তোমাদের থাকছে। নেক্সট হরিপুরা সেশন, ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি করেন বা সভাপতি কে ছিলেন? অপশন দিয়েছে মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, এসি মজুমদার, অম্বিকাচরণ মজুমদার, নাকি আবুল কালাম আজাদ? এখানে অ্যান্সারটা কি হবে আমাদের? দেখো দুটো সেশনের নাম লিখব, হরিপুরা অ্যান্ড ত্রিপুরী। এই দুটোরই প্রেসিডেন্ট বা সভাপতি একজনই ছিলেন আমাদের সবারই প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন আমাদের প্রিয় এখানকার প্রেসিডেন্ট, সুভাষচন্দ্র বোস। ঠিক? এই প্রশ্ন তোমাকে একটা দিচ্ছি হোমওয়ার্ক, যে নেতাজির পলিটিক্যাল গুরু কে ছিল? নেতা এনএসসি, নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। নেক্সট আরেকটা হোমওয়ার্ক দিই, হুম ডিড না, হুইচ গান্ধীজি's ক্যান্ডিডেট
বলছে যে গান্ধীজির কোন ক্যান্ডিডেটকে নেতাজি পরাজিত করেছিলেন? নেতাজি পরাজিত করেছিলেন, এটা হলো প্রশ্নটা। কাকে পরাজিত করেছিলেন বা গান্ধীর কোন ক্যান্ডিডেটকে পরাজিত করেছিলেন এটা তোমরা দেবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বোস বা বসু আমাদের এখানে প্রেসিডেন্ট। তারপরে উনি কংগ্রেস ছেড়ে দেন, কংগ্রেস ছেড়ে আবার নিজে গিয়ে এই যে তোমরা শোনো জার্মানি, রাশিয়া, জার্মানি, তারপরে সিঙ্গাপুর, জাপান, তারপর লাস্টে ঝাঁসি রানী রেজিমেন্ট, এই সমস্ত কিছু জানো। ওনার জন্ম 23 জানুয়ারি ডেট হলো, নেতাজির জন্ম 23 জানুয়ারি। কালকা মেল ট্রেনটা ওনার নামে, দ্য গ্রেট এস্কেপ, এই সমস্ত কিছু তোমরা শুনতে পাও। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। কি হয়ে গেল? সুভাষচন্দ্র বসু বা সুভাষচন্দ্র বোস। নেক্সট, এই যে কোশ্চেন এসে গেছে, বলছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহীত হয়েছিল? কোন সেশন? সেটা কি করাচি সেশন, না সুরত সেশন, না কানপুর সেশন, না লাহোর সেশন? ঠিক, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লাহোর সেশন অফ 1929। এই সময়টা ছিল 1929 এর সেশন ছিল, 1929 সালে। এইখানে জওয়াহরলাল নেহেরু এই সেশনের পর রাবি নদীর রিভারের সাইডে ফ্ল্যাগ হোস্ট করেছিল, কারণ তখন প্রেসিডেন্ট ছিলেন জাতীয় কংগ্রেসের জওয়াহরলাল নেহেরু। এই করাচি সেশন হয়েছে 1931-এ, আর তখনকার প্রেসিডেন্ট বল্লভভাই পটেল। বল্লভভাই পটেল ছিলেন। সুরত সেশন কেন ফেমাস? কারণ এটাকে বলা হয় সুরত স্প্লিট, মানে ভেঙে যাওয়া। কি ভেঙে গেছিল? 1907 সালে কংগ্রেস যেটা ছিল আইএনসি, এটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটি হয়ে গেছে মডারেটস আর একটি হয়ে গেছে এক্সট্রিমিস্ট। দুটো ভাগে ফ্র্যাগমেন্ট হয়ে যায়। ঠিক, কানপুর সেশন কেন ফেমাস যদি সেটা জানতে চাও, তো কানপুর সেশন ফেমাস এই জন্যই যে এইখানে আমাদের দেশের ফার্স্ট ফিমেল, যেটা ইন্ডিয়ান ভারতীয় প্রেসিডেন্ট অফ আইএনসি, আইএনসির সর্বপ্রথম মহিলা মানে যিনি প্রেসিডেন্ট হলেন, সেটা কে হলো? আইএনসির প্রেসিডেন্ট, আইএনসির। তো এরপরে আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, হোয়েন ডিড জালিয়ানওয়ালা বাগ ট্র্যাজেডি অকার? জালিয়ানওয়ালা বাগ যে ট্র্যাজেডি হয়েছে কখন ঘটেছিল সেই কথাটা প্রশ্ন। এই কোশ্চেনটা রিসেন্টলি এমটিএসও এসছে, এসএসসির এক্সামে এমটিএসও, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এমটিএসে যারা স্টুডেন্ট বলছিল এপ্রিল বলে ভরে দিয়েছিল, ঠিক, এপ্রিল, মার্চ, 13 এপ্রিল, তো এরকমই ছিল। জালিয়ানওয়ালা বাগ ঘটনাটা হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। কবে হয়েছিল? 13 এপ্রিল 1919 সালে। জালিয়ানওয়ালা বাগে কি ছিল যে মাইকেল ও ডায়ার আর জেনারেল ডায়ার, দুজনের নাম, একজন পাঞ্জাবের গভর্নর আর একজন পুলিশের হেড, ওরা গিয়ে ভেতরে ওপেন ফায়ারিং, একটা পার্ক ছিল যেটার মধ্যে শুধু সিঙ্গেল এন্ট্রেন্স, সেটার মধ্যে ওরা গিয়ে ডাইরেক্ট ফায়ার করে দিয়েছে লোকের কাছে। এবার অনেক লোক কি করেছে, না পালানো জায়গা গিয়ে ওয়েলে, কুয়ার মধ্যে ঝাঁপিয়ে, সেখানে দেখা গেছে ডেড বডি ভর্তি রয়েছে। তো অ্যাজ পার কংগ্রেস এস্টিমেট করা হয় যে 1000 থেকে 1500 লোক মারা গেছিল। এবার এরপরে রবীন্দ্রনাথ ট্যাগর একটা টাইটেল পেয়েছিলেন ইংল্যান্ড থেকে। সেই টাইটেলটা কি ছিল বাবু? তো বলবে রবীন্দ্রনাথ ট্যাগর পেয়েছিলেন নাইটহুডের টাইটেল। সেই নাইটহুডের টাইটেলটা রিটার্ন করে দিলেন। উনি বললেন যে না, আমার চাই না। আর যেই জেনারেল ডায়ার ছিল, সেই জেনারেল ডায়ার নিয়ে প্রশ্ন আসবে, জেনারেল মাইকেল ডায়ার, মাইকেলটা লিখবে, মাইকেল ও ডায়ার ওয়াজ, এনাকে কে মেরে দিয়েছিল? কিল্ড বাই, জেনারেল ডায়ারকে কে মেরে দিয়েছিল গলি বিদ্রোহ করে? সেটা একটা প্রশ্ন তোমাদের থাকবে। নেক্সট, এইখানে
তুমি বলতে পারো যে এরপরেই একটা কমিশন গঠন হয়েছিল, সেই কমিশনের নামটা কী ছিল? এটার জন্য রিপোর্ট বের করার জন্য, রিপোর্ট নেওয়ার জন্য যে এই কাজটা ঠিক না ভুল সেটার জন্য একটা কমিশন আসে, সেই কমিশনের নামটা কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও। ঠিক, চলো আগে। মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, কোন বছরে মহাত্মা গান্ধীর জন্ম হয়? খুবই প্রিয় কোশ্চেন ডাব্লিউবিপি এক্সামের। ডাব্লিউবিপি মানে কলকাতা পুলিশ হোক বা এসআই হোক, সেই সমস্ত এক্সামের খুবই প্রিয় কোশ্চেন এটা, ডেট ওয়াইজ বা ডে ওয়াইজ যে যা দেবে। তো এটার অ্যান্সার হবে 1869 2 অক্টোবর। এখানে লিখে দিতে হবে, আমরা যাতে গান্ধী জয়ন্তী হিসাবে সেলিব্রেট করি 2 অক্টোবর 1869 এই ডেটটা মহাত্মা গান্ধীর জন্ম। আবার বলি 9 জানুয়ারি 2000 কেন 1915 এই দিন গান্ধীজি আমাদের দেশে ফেরত আসেন, তাই এটাকে এনআরআই ডে হিসাবে আমরা সেলিব্রেট করি। কোন দিন হিসাবে মানি? এনআরআই ডে হিসাবে আমরা পালন করি। ঠিক, মহাত্মা গান্ধী। ক্লিয়ার? মহাত্মা গান্ধীর জীবনে যে আমাদের দেশের প্রতি আরেকটা লিখে দিই হোমওয়ার্ক, হুইচ সেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সেশনে গান্ধীজি প্রেসিডেন্ট ছিলেন? শুধু একমাত্র একটা সেশনে ছিলেন, সভাপতি ছিলেন। কোন সেশনে সেটা তোমাদেরকে উইথ ইয়ার নাম হিসাবে বলতে হবে। ঠিক, উইথ ইয়ার নাম হিসাবে আমাদেরকে জানিয়ে দেবে, সেখানে তোমাদেরকে বলতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, চাই নেক্সট কোশ্চেনে দেখা যাক। গান্ধীজি স্টার্টেড নন কোঅপারেশন মুভমেন্ট ইন, নন কোঅপারেশন মুভমেন্ট কি করে আসে? তো দেখো, আগে একটা খিলাফত মুভমেন্ট শুরু হয়েছিল। খিলাফত মুভমেন্টটা হয়েছিল বেসিক্যালি টার্কিকে নিয়ে, আর সেই খিলাফত মুভমেন্ট থেকেই গান্ধীজি ওইখানে একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলেন, যে আমরা এখন কি করব, আমরা এখন একটা প্ল্যাটফর্মে হিসাবে ইউজ করব হিন্দু মুসলিমকে ইউনাইট করার জন্য। আর তাই উনি এখান থেকে বুদ্ধি লাগিয়ে আলী ব্রাদার্সের সাথে নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করার বুদ্ধি লাগালেন। তো নন কোঅপারেশন মুভমেন্ট কবে গান্ধীজি লঞ্চ করেছিলেন যদি বলে, তাহলে বলবে এটা হয়েছিল 1920 সালে। গান্ধীজি ফেমাস 3টে মুভমেন্ট ভারতের জন্য করেন, আর এই নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীজির টার্গেট ছিল যে 1-2 বছরের মধ্যে আমরা স্বাধীন হয়ে যাব। কিন্তু যখন এই মুভমেন্টটা ফেল হয়ে যায়, চৌরি চৌরা ইনসিডেন্ট হয়ে যায়, তারপরে এই মুভমেন্ট ফেল, আর তারপরে এটা এগোয়নি। আচ্ছা, গান্ধীজির মুভমেন্টগুলো কি কি? তো একটা তুমি তো এইখানে দেখতে পাচ্ছ, এনসিএম নন কোঅপারেশন মুভমেন্ট, আর একটি হলো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, আর একটি হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আমি শর্ট ফর্মে লিখে দিয়েছি। এই 3টে ফেমাস মুভমেন্ট গান্ধীজির, যেটা তোমরা মনে রাখবে। উইথ ইয়ার উইথ ডেট মনে রাখলে খুবই ভালো, আমরা সেটা আলোচনা করব। স্বরাজ পার্টি ওয়াজ ফর্ম বাই, স্বরাজ পার্টি কে ফর্ম করেছিল? দেখো, যখন নন কোঅপারেশন মুভমেন্ট ফেল হয়ে যায়, তো এইটার সাপোর্টে কিন্তু সিআর দাস আর মতিলাল নেহেরু ছিলেন না। সিআর দাস আর মতিলাল নেহেরু এরা কিন্তু এটার সাপোর্টে ছিল না। আর যেহেতু এটার সাপোর্টে ছিল না, তো কি হলো, এরা এখান থেকে বেরিয়ে আফটার গয়া সেশন, যখন এটা ফেল হয়ে যায়, তো গয়া সেশনের পর, গয়া সেশন হয়েছিল 1922 সালে, এইখান থেকে এই দুইজন বেরিয়ে একটা পার্টি ফর্ম করে, সেটাকে বলা হয় স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি। আর স্বরাজ পার্টির প্রেসিডেন্ট কে? তো সিআর দাস। প্রেসিডেন্ট হলেন কে? সিআর দাস। আর এইদিকে সেক্রেটারি কে? তো মতিলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু। আর গান্ধীজি উইথড্র করে দিলেন নন কোঅপারেশন মুভমেন্টটাকে, নন কোঅপারেশন মুভমেন্টকে বন্ধ করে দিলেন। এবার এটার ফেল হওয়া কারণটা কি ছিল? তো এই ফেল হওয়া কারণটা ছিল চৌরি চৌরা ইনসিডেন্টস, চৌরি চৌরা ইনসিডেন্ট। এটার মূল কারণ ছিল এটা ফেল হওয়া, আর তাই এখানে বন্ধ করে দেওয়া হলো। ঠিক, নেক্সট। ইন উইচ ইয়ার সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া? সাইমন কমিশন এমন একটা কমিশন যেকে লিড করছে জন সাইমন। আর এই কমিশন যেটা এসছে,
সেখানে অল ইংলিশ মেম্বার, সবাই হোয়াইট মেম্বার বা ইংলিশ মেম্বার। আর এর ফলাফল কি হয়, যখনই ভারতে এন্টার করে তখন হরতাল শুরু হয়, অনেকে সাইমন গো ব্যাক বলে নারা দেয় যে আমাদের দেশের কি কাজ করবে, এ তো নিজে সব ওইখান থেকে লোক ধরে এসছে। আর তার ফলাফল কি হয় যে একটা খুবই লাঠি চার্জ হয়। আর এটার মধ্যে লাঠি চার্জের মধ্যে আমাদের খুবই বড় একজন নেতা লালা লাজপত রায় মারা যান। আমাকে বলবে তো এই লালা লাজপত রায় দুটো নিকনেম ছিল, সেটা কি ছিল? আর এই ঘটনাটা হলো 1928 সালে। কত সালে? 1928। তো যদি বলে কবে গঠন হয়েছিল, ফর্মড কবে হয়েছিল তোমাকে যদি বলে, তাহলে সেটার ক্ষেত্রে তোমরা বলবে 1927-এ ফর্মড। ভারতে আসে 1928, আর দুবার এসছিল, 2 টাইমস। এটা ভারতে দুবার এসছিল, ঠিক? এটা ভারতে কবার আসে? দুবার আসে। নেক্সট, সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 1931 ইন উইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ? আরে রাউন্ড টেবল গোল মেজ কনফারেন্স যেটা হয়েছিল ভাই, সেই গোল মেজ কনফারেন্সটা কোথায় হয়েছিল, কে করিয়েছিল, সেটা সবাই জানতে হয়। তো টোটাল আমরা জানি যে 3টে রাউন্ড টেবল কনফারেন্স হয়, 3টে রাউন্ড টেবল কনফারেন্স। এবার এই যে 3টে গোল মেজ কনফারেন্স হয়, এই 3টেই হয়েছিল ইউকেতে। কোথায় হয়েছিল? ইউকেতে। আর এই যে সেকেন্ড হয়েছিল, অবশ্যই সেকেন্ডটাও ইউকে হয়েছিল। কিন্তু ফেমাস কেন এটা? ফেমাস এই জন্যে কারণ এইখানে আমাদের এমকে গান্ধী বা মহাত্মা গান্ধীজি এখানে গিয়ে অ্যাটেন্ড করেছিলেন। তার আগে গান্ধী এরুইন প্যাক্ট হয়েছিল, আর তার ফলাফল গান্ধীকে রেডি করা হলো যে আপনি চলুন। তো গান্ধী এখানে অ্যাটেন্ড করেছিলেন। অ্যাট্যাক কি করে হবে ভাই? অ্যাটেন্ড করেছিলেন, যুক্তরাজ্য মানে ইউকেতে। ঠিক বোঝা গেছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকবে হোমওয়ার্কে, হু অ্যাটেন্ডেড অল 3, সব 3টি রাউন্ড টেবল কনফারেন্স? 3টে রাউন্ড টেবল কনফারেন্স কে অ্যাটেন্ড করেছিল? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে 3টে রাউন্ড টেবল কনফারেন্স কে অ্যাটেন্ড করে। নেক্সট, পুনা প্যাক্ট 1932 সালে কার মধ্যে সাইন হয়েছিল? দেখো, এই পুনা প্যাক্ট মানে গান্ধীজি রেগে গেছিলেন, কারণ ব্রিটিশ তখন অ্যানাউন্স করেছে কমিউনাল অ্যাওয়ার্ড। র্যামসে ম্যাকডোনাল্ড উনি প্রাইম মিনিস্টার, উনি কি করছেন যে একটা অ্যাওয়ার্ড অ্যানাউন্স করছেন, কমিউনাল অ্যাওয়ার্ড। মুসলিমদেরকে সেপারেট ইলেক্টোরেট দিয়েছিলেন, ক্রিশ্চানদেরকে দিয়েছিলেন, ঠিক আছে। এবার এসসিদেরকে মাইনরিটি বলে ওদেরকেও সেপারেট ভোটিং রাইটস দিচ্ছেন। আর সেটার উপরে গান্ধীজি রেগে যায়। রেগে গিয়ে পুনেতে এরওয়াডা জেলতে গিয়ে উনি ফাস্টিং অনশন শুরু করে দেন, আর বলেন যে যতক্ষণ এটা না ঠিক করা হয় ততক্ষণ আমি করব। তো এইবার ব্রিটিশ কি করলো, এই দিক দিয়ে পাঠালো বি.আর. আম্বেদকর, আর তারপরে মহাত্মা গান্ধীর সাথে এখানে প্যাক্ট সাইন হয়, সেটাকে বলা হয় পুনা প্যাক্ট। যে মহাত্মা গান্ধী যা যা বলছেন সেই সব কিছু মানা যাবে, সেটা বলে ঘোষণা করা হয়। আর এরপরে মহাত্মা গান্ধী একটা শুরু করবেন, গান্ধীজি স্টার্ট করবেন হরিজন সভা। গান্ধীজি এসসি যারা ছিল ওদেরকে বললেন হরিজন। কি নাম দিলেন? হরিজন। আর হরিজন মানে হলো উনি বললেন চিলড্রেন অফ গড, চিলড্রেন অফ গড নামে বলা হয়। এটা শুরু করলেন মহাত্মা গান্ধী, ঠিক? তো এটা হয়ে গেল পুনে প্যাক্ট 1932 সালে। হোয়েন ডিড কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট? আমি তোমাদেরকে বললাম যে গান্ধীজি 3টে খুবই ইম্পর্টেন্ট মুভমেন্ট, আর ওটার মধ্যে একটা হলো লাস্ট মুভমেন্ট, যেটা হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কোন সালে শুরু হয়? তো সেটা তোমরা বলবে 8ই আগস্ট, 8 অগস্ট 1942। 8 অগস্ট 1942 মানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে ভাই? 8 অগস্ট 1942। এবার প্রশ্নটা রয়েছে কোন জায়গা থেকে, হুইচ প্লেস? প্লেসের নামটা বলবে, কোন জায়গা থেকে এটা শুরু হয়, কোথা থেকে শুরু হয়, এটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা চাই। নেক্সট, ডু অর ডাই, করো ইয়া মারো, সেটা এখানে স্পেলিংটা ভুল হয়েছে, এটা নন কোঅপারেশন হওয়া উচিত।
ডু অর ডাই কোন মুভমেন্টের সাথে, কোন ফ্রিডম স্ট্রাগলের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে তোমরা বলবে এটা অ্যাসোসিয়েটেড উইথ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, করো ইয়া মারো, এটা ভারত ছোড়ো আন্দোলন থেকে বেরিয়েছিল। আচ্ছা, কিছু আরও দেব। গিভ মি ব্লাড, I will give you freedom, এটা কে বলেছে? নেক্সট, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, একটা কেস হলো। নেক্সট বলছে দিল্লি চলো, এটা কে বলেছিল? জয় জওয়ান জয় কিষান, এটা কে বলেছিল? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই সুভাষ চন্দ্র বোস? আগেই বললাম তোমাদেরকে, এটা পার্টিটা কোন পার্টি ফাউন্ড করেছিল আমাদের প্রিয় সুভাষ চন্দ্র বোস? তো বলবে উনি কংগ্রেস থেকে বেরিয়ে উনি একটা পার্টি ফাউন্ড করেন, সেটাকে বলা হয় ফরওয়ার্ড ব্লক। সেই পার্টিটা এখনও রয়েছে, তোমরা দেখবে বেঙ্গলে যদি থাকো তো মাঝে মাঝে ইলেকশনের মধ্যে যায়, ইলেকশন লড়েও, সেটা হলো ফরওয়ার্ড ব্লক, সেটা ফাউন্ডেড বাই আমাদের সুভাষ চন্দ্র বোস নেতাজি। ঠিক, নেক্সট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এ পাস হয়, মানে রিপিল করে দেওয়া, মানে শেষ করে দেওয়া হয়, সেটাকে কে শেষ করেছিল? তো যদি শেষ করেছিল তো এনেছিল কে, সেটা ইম্পর্টেন্ট। তো বলবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা এনেছিল লর্ড লিটন। কে এনেছিল? লর্ড লিটন। আর এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রিপিল দিয়েছে না এখানে, হ্যাঁ, তো বলবে রিপিল্ড করেছিল, তো কে রিপিল্ড করেছিল? তাহলে সেটার ক্ষেত্রে বলবে লর্ড রিপন। রিপন খুব ভালো লোক, ইনি এটা রিপিল করে দেন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল কি, যে দেখো লিটন তখন রিভলিউশনারি অ্যাক্টিভিটি ভারতে বেড়ে যাচ্ছিল, অনেকে কি হচ্ছিল পত্রিকার মাধ্যমে নিজের মাতৃভাষায়, ধরো বেঙ্গলিতে, হিন্দিতে, গুজরাতিতে, পাঞ্জাবিতে, বিভিন্ন বিভিন্ন মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে লোকের কাছে খবর ছড়িয়ে যেত। এবার যখন লিটন আসে না, সে কি করে, এসে এটাকে সমস্ত বন্ধ করে দেয়, বলছে না ভার্নাকুলার প্রেস মানে কি, বা এই ভাষায় যাবে না, রিজনাল ল্যাঙ্গুয়েজে যাবে না। তখন আমাদের বেঙ্গলের শিশির কুমার ঘোষ উনি করেন কি করেন, অমৃতবাজার পত্রিকাকে নিয়ে একসঙ্গে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ওইটাকে ট্রান্সলেট করে দিলেন রাতে রাতে বসে ইংলিশে, যাতে ওনার পেপারটা বন্ধ না হয়। আমার প্রশ্ন, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন বছরে এনেছিল? এটা এনেছিল, রিপেলড হয়েছে তো 1878-এ। তোমাদের জন্য হোমওয়ার্কটা যে কোন বছরে এনেছিল লর্ড লিটন। নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড ওয়ারেন হেস্টিং বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? কোন বছরে ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, ইজি কোশ্চেন, 1773। আর এই অ্যাক্ট বা আইনটার নাম ছিল রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এই আইনটার নাম ছিল রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ঠিক, চলো নেক্সট, হুইচ আর দ্য ফলোইং ইভেন্ট লর্ড কার্জন ইজ রিলেটেড? লর্ড কার্জন কার সাথে যুক্ত রয়েছে এখানে? তো কি সেটিং অফ ডুরান্ড কমিশন, না ভুটান ওয়ার, না ইন্ট্রোডাকশন অফ? দেখো কার্জনকে যদি চেনো তো কার্জন কাছাকাছি 1905-এর কাছাকাছি ছিল, আর ফেমাস ঘটনা করেছিল পার্টিশন অফ বেঙ্গল। কি করেছিল? বঙ্গভঙ্গ। এখানে কি হয় যে 16th of October 1905 সালে আমাদের বেঙ্গলের বিভাজন করে দেয়, আর তারপরে পুরো আমাদের বেঙ্গলের মধ্যে, দেশের মধ্যে অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হয়ে যায়। অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, যেখানে রবীন্দ্রনাথ ট্যাগর বলেছিলেন যে আমরা কি করব, তো বলবে আমরা রাখি ফেস্টিভ্যাল সেলিব্রেট করো। অনেক বাড়িতে উনুন জ্বালানো হয়নি, মানে কিচেনে আগুন ধরানো হয়নি যাতে রান্না করব না, গঙ্গার মধ্যে স্নান করা শুরু হয়ে গেছে, খালি পায়ে হাঁটা শুরু হয়ে গেছে, যে আমরা সব ইউনাইটেড। আর এ করেছিল জেনে শুনে, যাতে ভেঙে দিক, যাতে সমস্যাটা কি, লাভটা কি হবে, যে আর এরা একসঙ্গে যুক্ত হতে পারে না, ইউনিটিটা ভেঙে দেওয়ার কারণ। নেক্সট বলছে ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এটা ইজি কোশ্চেন, এটা হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। কি হয়ে যাবে? বাল গঙ্গাধর তিলক। এটা সমস্ত মনে রাখবে। ইনাকে বলা হয়, মনে রাখবে, পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না। জিন্না আর গান্ধীজির পলিটিক্যাল গুরুকে তো গোপাল কৃষ্ণ গোখলে। বাকা লালা লাজপত রায় তুমি জানো, সুভাষ চন্দ্র বোস তোমরা জানো। ঠিক, এটা হয়ে গেল।
টু প্রোটেস্ট এগেন্স্ট জালিয়াওয়ালাবাগ মেসেকার হু রিটার্ন, এটা আমি কেন করব ভাই, এটা আমি আগে পড়িয়ে দিয়েছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কমেন্টে এইটার তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টে আমি অ্যান্সার চাই, এটার অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে আমাকে প্লিজ অ্যান্সার করবে তোমরা। তাহলে এইটাই আমাদের মডার্ন হিস্ট্রির কমপ্লিট একটা করে দিলাম তোমাদের জন্য। অবশ্যই আমাদের WBPSC ওয়ালা চ্যানেলে পাবলিশ হবে, সেখানে তোমরা দেখবে। সেই নেক্সট সিরিজ আমাদের পলিটিতে আসবে, টিল দেন তোমরা অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সমস্ত ব্যাচেসগুলো চলছে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো, সমস্ত কিছু জানতে পাবে আমাদের চ্যানেল WBPSC ওয়ালাতে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।